সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে এবং আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি মনে করি প্রতিটি বিষয় আমাদের জেনে রাখা উচিত। এই বিষয়গুলো একটি একটি আমি তুলে ধরবো, জাস্ট আপনাদের কাছে একটু হিন্টস দেওয়ার জন্য যে আলোচনা থাকছে কি আজকে। ট্রাম্প যেভাবে কথা বলছেন, প্রেসিডেন্ট ইলেক্ট এখনও ক্ষমতায় আসেনি, তিনি 20 তারিখে ক্ষমতা অধিগ্রহণ করবেন। তিনি পানামা দখল করবেন, বলছেন গ্রিনল্যান্ড নিয়ে নেবেন, ক্যানাডাকেও হুমকি ধামকি দিচ্ছেন। এর অর্থ কি এবং এটি কতখানি গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এটি আলোচনা হওয়া দরকার এবং আমি মনে করি তার কারণ একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী যেভাবে তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে একটি ভিন্ন রূপ। কেন ওয়েস্ট ইজ অ্যাটাকিং ওয়েস্ট, হোয়াই, এটি একটি ব্যাপার। ইউরোপিয়ান লিডার যারা আছেন তারা স্পেশালি ইউতে তারা বলছেন যে ইলন মাস্ক শুড স্টপ মেডলিং, অর্থাৎ হস্তক্ষেপ করা তাদের ন্যাশনাল ইলেকশনে। তার কারণ ইলন মাস্ক সম্প্রতি আজ একটি হোস্ট করেছিলেন তার এক্স টুইটারে, কাদেরকে নিয়ে? জার্মান চরম ডানপন্থী একটি দল এডিএফকে নিয়ে। সো প্রশ্ন হতে পারে যে এই যে কর্মকাণ্ড করছেন ইলন মাস্ক অ্যান্ড ট্রাম্প, এটি কিন্তু ইউরোপকে ডিস্টেবিলাইজ করে দিতে পারে, কিন্তু কেন? এটি আলোচনা থাকবে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আজ ভোট দিয়েছেন, তারা একটি ভোট করেছেন, স্যাংশন করেছেন কার উপর? আইসিসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। কেন? তারা ওয়ারেন্ট ইস্যু করেছেন ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফর্মার মিলিটারি চিফ ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে। তাদের দোষ কি? তারা ওয়ার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 45 জন ডেমোক্র্যাটস এবং 198 জন রিপাবলিকান এটির পক্ষে ভোট দিয়েছেন। নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের রায় হয়েছে আজ ট্রাম্পের বিপক্ষে, সেটি তাৎপর্য কি সেটিও আলোচনা থাকবে। ক্যানাডা, জাস্টিন ট্রুডো রিজাইন করেছেন তার পার্টি থেকে, কিন্তু কেন এবং তার ভবিষ্যৎ কি? ক্যানাডার ভবিষ্যৎ কি, যেটিকে অনেকেই একটি লিবারাল কান্ট্রি হিসাবে দেখতেন, আসলে কি হতে যাচ্ছে? অনেকে ধারণা করছেন যে কনজারভেটিভ পার্টি আসছেন ক্ষমতায়, খুব দ্রুতই সেটি কয়েক মাস পরে হতে পারে। এখন তার লেম ডাক সেশন চলছে। ওকে, ইজ দ্য ফেলিয়ার অফ এ সিস্টেম? আসলে কি হচ্ছে এই সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে? এটি থাকবে। বাংলাদেশ বিষয়ে বেশ আলোচনা থাকবে। নির্বাচন নিয়ে এসেছে সংশয় এবং কন্ট্রোভার্সি। ইলেকশনটি কবে হতে যাচ্ছে? প্রথমে তারা বলছেন লোকাল ইলেকশন হবে, কিন্তু কেন? এটি কি মানবে কিনা বিএনপি বলছেন তারা মানবে না। তাহলে কি হতে যাচ্ছে? স্টুডেন্টরা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, যেটি সারসংক্ষেপ বোঝা খুব মুশকিল, অনেকখানি কনফ্লিক্ট তৈরি করছেন বর্তমান উপদেষ্টা পরিষদ এবং সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। আসলে কি হতে যাচ্ছে? সার্জিস একটি নতুন বক্তব্য দিয়েছেন, যেটি অনেকের কাছে বেশ কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটি আলোচনা থাকবে। এই সমস্ত ব্যাপার আলোচনার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন সাংবাদিক, লেখক এবং গবেষক হাসান ফেরদৌস। আমাদের সাথে আরও আছেন শফিকুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর শফিকুর রহমান, সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আশা করি আপনারা দুজনেই ভালো আছেন এবং শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন। বেশ অনেকগুলি বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং অনেক অন দ্য সারফেস প্রথমে শুনে হয়তো মনে হবে তেমন জটিল নয় ব্যাপারগুলো, এমন তো হতেই পারে। কাজেই হাসান ফেরদৌস, আমি আপনার কাছ থেকে শুরু করব। ব্যাপারগুলি আমরা এমন যে না একেবারে আলোচনা করিনি, কিছুটা হলেও আলোচনা করেছি বিক্ষিপ্তভাবে, এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা এটি তুলে ধরেছি, আপনিও আলোচনা করেছেন বেশ কবার। এই যে ইনভেশন অফ প্যানামা, প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড নিয়ে নেবেন, বলছেন ক্যানাডাকে হুমকি দিচ্ছেন। কিন্তু আমি বেশ কয়েকবার আলোচনা করেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীতে তো একটি সিস্টেম তৈরি হয়েছে। এখন এই যে সিস্টেমটি তৈরি হয়েছে, এটির ভিত্তি হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি সমস্ত একভাবে কাজ করছে, অলমোস্ট লাইক এন এ কান্ট্রি ইন এ ওয়ে। তারপর নেটো আছে, নেটোর সাথে আমেরিকার অ্যালায়েন্স খুবই শক্ত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে নেটো কান্ট্রিকেই ধামকি দেওয়া হচ্ছে এমনভাবে যে মনে হচ্ছে যে নেটো উইল অ্যাটাক নেটো, এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই যে অবস্থা তৈরি হচ্ছে, এটি অনেকখানি ইউরোপিয়ান যে দেশগুলি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড দ্য আদার কান্ট্রিজ, তারা কিন্তু খুব ডিস্টেবিলাইজ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। স্পেশালি এটি শুরু হয়েছে আমরা যখন দেখছি ইউক্রেন ওয়ার থেকে, এটি মোটামুটি ইউরোপ ইজ ডিস্টেবিলাইজ। এটি আপনি কেমনভাবে দেখছেন? আসলে কি হতে যাচ্ছে, কেন এবং কেন হওয়া উচিত ছিল না? হাবিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। শফি ভাই, সালাম আলাইকুম। দেখে ভালো লাগছে। হাবিব ভাই, আপনার কথা শুনে মনে হবে আকাশটা ভেঙে পড়ছে। অনেকখানি তাই মনে হতে পারে।
কিন্তু আপনাকে আমি অ্যাসিওর করছি আকাশ ভেঙে পড়ছে না। আই হোপ নট। আমি আপনাকে বুঝিয়ে বলি, ট্রাম্প যে কথাগুলি বলেছেন খুব নতুন কোনো কথা কিন্তু নয়, এক্সেপ্ট কানাডা। গ্রিনল্যান্ড নিয়ে তিনি, আপনি জানেন 2017 সালের পরে তিনি বলেছিলেন গ্রিনল্যান্ড আমরা চাই। আপনাকে আমি বলছি 1946-এ প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান প্রস্তাব করেছিলেন গ্রিনল্যান্ড কিনবো $1 মিলিয়ন দিয়ে। নতুন কোনো কথা নয় এটা। এখন কেন কথা উঠছে? একটা ইন্টারেস্টিং কথা বলেছে ট্রাম্প, এবং আমি তো আসলে অংশতে এগ্রি করি আমি। তা হচ্ছে গ্রিনল্যান্ডের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, কৌশলগত গুরুত্ব। গ্রিনল্যান্ডে আমরা শুনতে পাচ্ছি চায়না ইন্টারেস্টেড সেখানে ইনভেস্ট করতে। চায়না সেখানে কয়েক বছর আগে কথা উঠেছিল জানা সেখানে নাকি এয়ার বেস করবে, এমন কথা উঠেছিল, এবং সেটা সেই ইনভেস্টমেন্টে ঠেকানো হয়েছে মূলত আমেরিকান ইন্টারভেনশনের মাধ্যমে। আমেরিকা মনে করছে, ট্রাম্প প্রশাসন মনে করছে যে গ্রিনল্যান্ড আমেরিকার নিরাপত্তার জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ দু কারণে। একটা হচ্ছে যে এটা ফ্রন্টিয়ার, আপনারা জানেন ক্লাইমেট চেঞ্জের কারণে আর্কটিক মেল্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, ফলে নদীপথ প্রশস্ত হচ্ছে, যাওয়ার পথ সুযোগ বাড়ছে, এটা একটা। আর 2 নম্বর, গ্রিনল্যান্ডে আছে প্রায় অনিঃশেষ পরিমাণ মতো খুব প্রেশাস মেটালস, যেই মেটালস গুলি আমাদের আইটি টেক সেক্টরে, বিশেষ করে টেলিফোনে, কম্পিউটারে, এই জাতীয় হাইটেক জিনিসপত্রে খুব জরুরি। শুধুমাত্র চায়নায় এবং রাশিয়াতে তারা কি সাপ্লায়ার্স। যদি গ্রিনল্যান্ড আমাদের হয়, আমেরিকার হয়, তাহলে আমেরিকা ক্যান ফিল ভেরি সেফ যে আমরা এই দুটো এই প্রেশাস মেটাল গুলি আমি পাই। আর প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি নেবেন। আমেরিকা কিন্তু এই প্রথম না যে অন্য দেশ দখল করে বসলো। আমরা মনে হচ্ছে লুইজিয়ানা, এই যে বসে আছেন আমাদের রফিক ভাই, পয়সা দিয়ে আমেরিকা কিনে নিয়েছে। অফকোর্স আমেরিকা ইনভেস্টেড, আমেরিকা বট দ্যাট ল্যান্ড। এই যে ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, টেক্সাস, এটা আমার দেশ নয়, এই দেশ ছিল মেক্সিকোর। যুদ্ধ করে দখল করেছে। এটা আমেরিকার ট্রেডিশন, হতে পারে 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরিতে এই নিও কলোনিয়াল প্র্যাকটিস আমেরিকার কমন ছিল। আমেরিকার তত্ত্ব কি আপনারা জানেন, বিখ্যাত মনরো ডক্ট্রিন 1832 বা 34 বোধ করি, কি বলছে যে এই হেমিস্ফিয়ারটা আমার ভাই, পুরো এই সাউদার্ন হেমিস্ফিয়ারটা, আমি নর্থে তুমি সাউথে, এরা ইউরোপকে সে বলছে নজর দিও না, এটা আমার নিয়ন্ত্রণে রাখা। কিন্তু তখন সেটা কবেকার কথা বলছি আমরা বলছি যখন পৃথিবীটা ভাগ করা হয়েছিল 4-5টা দেশের মধ্যে, বড় বড় কলোনিয়াল কান্ট্রিজ, যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি। সেই ফেজ তো পার হয়ে এসছি আমরা। এখন রিভাইভ কেন করছি আমরা সেই কলোনিয়াল প্র্যাকটিসটাকে? দ্যাট ইজ এ হার্ড কোয়েশ্চেন। কেন করছে ডোনাল্ড ট্রাম্প? উত্তরটা আপনাকে আমি দিই। ডোনাল্ড ট্রাম্প আগামীকাল যুদ্ধ করবে না ডেনমার্কের বিরুদ্ধে, পানামার বিরুদ্ধে বা কানাডার বিরুদ্ধে। সে মূলত অ্যাড্রেস করছে তার ডোমেস্টিক অডিয়েন্সের কাছে। যে ডোমেস্টিক অডিয়েন্স মনে করছে এই যে স্লোগানটা এখন কি, মেক আমেরিকা স্ট্রঙ্গার এগেন, আমেরিকাকে আবার স্ট্রং করো। কেন? ট্রাম্প বারবার বলে এসছে ডেমোক্রেটদের অধীনে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে, লোকে আমাদের নিয়ে হাসে, আমাদের কথা শোনে না। মেক আমেরিকা স্ট্রঙ্গার এগেন কিভাবে? আমি ইনভেট করবো না, কিন্তু ইনভেট করার থ্রেটটা ব্যবহার করবো, ইন্টিমিডেট করবো, and maybe this will produce results. আমি ধমক দিলে হয়তো ধমকটা কাজে লাগতেও পারে। মাথায় রাখবেন যে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, ট্রানজ্যাকশনাল। আমি একটা কিছু দেবো, তুমি একটা কিছু নেবে, এই দেওয়া নেওয়া হচ্ছে ট্রানজ্যাকশনের মধ্যে তিনি আছেন। পানামার কথা ধরা যাক, ছোট্ট এক্সাম্পল। তিনি কি বলছেন যে পানামা তো আমরা বানিয়েছি ভাই, আমার পয়সায় পানামা বানিয়েছি আমি। 1977-এর সময় কার্টারের সময় এটা আমরা ছেড়ে দিয়েছি আমার। আর তুমি কি করেছো? তুমি পানামা কি করেছো? ইচ্ছা মতো তুমি সেই ট্যারি বসাচ্ছ, কোন জাহাজ আসছে কোন জাহাজ আসছে না তার উপরে। ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন এই ধমকটা ব্যবহার করে ট্যারিফটা কমাতে। নাও অন ক্যানাডা, সবচেয়ে হাস্যকর যে কানাডা তিনি বলছেন যে এই যে বর্ডারটা আছে এটা আর্টিফিশিয়ালি ডিমার্কেটেড। আমরা এই যে মাঝখানে দেয়ালটা সম্পূর্ণ কৃত্রিম। তিনি কেন কানাডা চান আমি আপনাকে বলি, সিক্রেট আপনাকে বলি আমি। তিনি খুব ঈর্ষান্বিত ছিলেন, এখনো আছেন ট্রুডোর প্রতি। ট্রুডো ইজ ভেরি হ্যান্ডসাম, অত্যন্ত সুদর্শন তিনি।
আপনাদের মনে থাকতে পারে 17 সালে ট্রুডো এসেছিলেন হোয়াইট হাউসে, হুম একটা ছবি আছে ট্রুডোর পাশে মেলানিয়া ট্রাম্প, হুম প্রভাতুর চোখে তাকিয়ে আছেন তিনি ট্রুডোর দিকে। হুম আরে যদি এই লোকটা আমার স্বামী হতো, অথচ স্বামী একটা আমার ছোটখাটো হস্তি। এই যে ব্যাপারটা ঘটেছে, আমি আপনাকে বলি কেন ডোনাল্ড ট্রাম্প, এই যে এখন আমাদের ক্যালিফোর্নিয়াতে আগুন ধরছে, হুম দোষ দিচ্ছে তিনি কাকে? আগুনটা কিন্তু প্রাকৃতিক ব্যাপার, এখানে বৃষ্টি হয় না, হুম হিট থেকে আগুন হচ্ছে। দোষ দিচ্ছেন দিন কাকে? নিউসামকে, গভর্নর নিউসাম। yeah he's handsome too হ্যাভ ইউ এভার সিন নিউসামের পাশে ডোনাল্ড ট্রাম্প দেখেছেন কখনো? of course নিউসাম ইজ লাইক এ ফিল্ম অ্যাক্টর। he is a Hollywood hero তাকে দেখে মনে হবে হলিউড হিরো। Right. তার পাশে ডোনাল্ড ট্রাম্প একটা ছোটখাটো হাতি। হুম এইটা হচ্ছে মূল ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প কোন কোন লোককে তার 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 ক্যাবিনেটে আনছেন? হুম পিক অ্যাক্সেসটা কে দেখেছেন আপনি? ইজ এক্সট্রিমলি হ্যান্ডসাম, একটা ডিবোনার একটা লোক, নট বিকজ ইজ কোয়ালিফাইড অর এক্সপেরিয়েন্স, বাট ইজ ভেরি গুড লুকিং। সব দেখবেন যে 30-35 বছরের মেয়েদেরকে তিনি ক্যাবিনেটে নিচ্ছেন, অল ভেরি ইয়াং অ্যান্ড প্রেটি। হুম মানে তার পলিটি কিন্তু হুম অভিজ্ঞতা নয়, জ্ঞান নয়, দক্ষতা নয়, দ্যাট ইজ ভেরি প্রেটি। এই সেই কারণেই যেহেতু পিট হেক্সনের মতো okay ট্রুডো ইজ সো ব্লাডি হ্যান্ডসাম, তাকে তিনি এক হাত দেখিয়ে দিলেন, দেখো গভর্নর ট্রুডো, তিনি বলছেন দ্যাটস মাই এক্সপ্লেনেশন। ওকে আই হ্যাভ এ ফিমেল, আমার একটি মেয়ে বন্ধু আছে, তো আমি তাকে বলছিলাম যে জাস্টিন ট্রুডো রিজাইন করছেন, হ্যাঁ, তো শি ওয়াজ ভেরি আপসেট, শি সেড ও আই এম গোনা মিস সিইং মাই বয়ফ্রেন্ড অন টিভি। There you go. So, There you go. so I'm not going to say, আমি আপনাকে জিজ্ঞেস করবো না to answer her horniness, but Please don't translate that word in Bangla. Please don't translate that into okay. Bangla. কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর এত সহজে দিলেন, আসলে ব্যাপারটা কি আসলেই সেরকম সহজ? আমি একটু বুঝিয়ে বলি। যে গ্রিনল্যান্ড সাধারণত আমরা যেই আগ্রাসনটা আমরা দেখি আমেরিকা, ইউএস, ইউনাইটেড স্টেটস অথবা ইউরোপিয়ান দেশগুলোর, তা এই আগ্রাসী ভূমিকা সাধারণত আমরা দেখে থাকি গ্লোবাল সাউথের বিপক্ষে। কিন্তু সেই জন্যে প্যানামা নিয়ে আমি খুব একটা আশ্চর্যিত নই, এটি প্রত্যাশিত আমি বলবো। কিন্তু যখন গ্রিনল্যান্ডের ব্যাপারটি আসে, এটি আরেকটি ওয়েস্টার্ন কান্ট্রির, ডেনমার্কের একটি কলোনি। আমি গ্রিনল্যান্ডের অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু নিজস্ব স্বাধীনতা চান, তারাও কিন্তু ডেনমার্কের আন্ডারে থাকতে চান না, একটি স্বাধীন দেশ দেখতে চান, ভিন্ন বিষয় অন্যভাবে। এই বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, এই জন্যে আমি আপনার এই দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কারণ যে সিস্টেমটির মাধ্যমে ওয়েস্ট, আপনি কিছুক্ষণ আগে বললেন যে কলোনিয়াল টাইমে বেশ কয়েকটি দেশ ভাগ করে নিয়েছে পৃথিবী, তা কারা কোন দেশ নিবে আমরা জানি। বিভিন্ন দেশ স্বাধীনভাবে কার্যক্রম করছে বলে প্রতীয়মান, কিন্তু আসলে তারা স্বাধীন নয়, তারা পরাধীন, কারণ এই কলোনিয়ালিস্ট পাওয়ারই তাদেরকে পরিচালনা করে থাকেন, এটি অজানা কোনো ব্যাপার নয়। সেই ক্ষেত্রে যখন ইউরোপিয়ান শক্তিরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে থাকে, তখন একটি উদ্বেগের একটি প্রশ্ন জাগে যে হচ্ছেটা কি। আমি এই পরিপ্রেক্ষিতে শফিকুর রহমান আপনার কাছে যে প্রশ্নটি করব, ইলন মাস্ক সম্প্রতি, আমার মনে হয় গতকাল অথবা আজ, আমার মনে হয় গতকাল, একটি ফার রাইট পার্টি, জার্মান ফার রাইট পার্টিকে নিয়ে তার সোশ্যাল মিডিয়া এক্সে একটি হোস্ট করেছেন উনি তাদেরকে। এই যে জার্মান ফার রাইট, আমরা দেখছি যে বিশ্বব্যাপী এখন ফার রাইটের উত্থান ঘটছে। ইভেন ক্যানাডাতেও যদি ট্রুডো যখন চলে যাবেন, কনজারভেটিভ পার্টি আসবে, আমরা দেখছি সিমিলার থিং ইন ফ্রান্স, ইন ইটালি, ইন জার্মানি, ইভেন ইন ইংল্যান্ড। এটি আসলে কিসের আলামত? আমরা কি চরম ডানপন্থী হয়ে যাচ্ছি? আমরা বলতে দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জেনারেলি স্পিকিং। হ্যাঁ এবং না, ওকে, দুটোই আমি বলবো। ডানপন্থী হচ্ছে পলিটিক্যাল চেঞ্জের পলিটিক্যাল হিস্ট্রি এবং এর সাইক্লিক্যাল একটা ওঠানামা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা একরকম দেখেছি, যুদ্ধের পরে আমরা লিবারাল কনজারভেটিভরা এসে কিন্তু লিবারাল পলিসি নিয়ে অনেক দিন, আইজেনহাওয়ার এবং এর পরের থেকে, লিবারাল পলিসি হলে সাধারণ মানুষের অধিকার এবং ভোটিং রাইটস এবং ডেমোক্রেসি এইগুলো ডেভেলপ, আর কনজারভেটিভ হলে অর্থনীতি এবং টাকা পয়সা, বেশি আয় এবং
উচ্চ ক্লাস পুরো রাজনৈতিক এটাকে কন্ট্রোল করে। গত 15-20 বছর আমরা দেখেছি যে লিবারাল মানে বিল ক্লিন্টন থেকে তারপরে ওবামা, তারপরে বুশ এসছিলেন, কিন্তু তারপরে আমরা ওবামার পরে আমরা দেখেছি আবার এরকম একটা চেঞ্জ। এটা একটা সাইক্লিক্যাল চেঞ্জ, এটা হতে থাকে। এটা পৃথিবীর ঐতিহাসিক মানে একটা রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশে পরিবর্তনে এটা হয়। কাজী এটাকে আমরা সেইভাবে ওটাকে দেখ, আমার কাছে যেটা মনে হয় কাজী এটা যে হবে না, এটা হতেই হবে। এবং অর্থনীতি যখন একটু সাধারণ লোকের কাছে চলে যায় তখন মালিকরা ওটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম টেকনিক আবিষ্কার করে এবং যারা রাজনৈতিকভাবে এদিকে বিশ্বাসী তাদেরকে ভোট দেয় এবং তাদেরকে ওই পরিবেশে নিয়ে আসে। তো এই হলো গিয়ে মোটামুটি আমরা ইউরোপে দেখেছি, হাঙ্গেরি, ইউরোপে ইটালি এবং অন্যান্য বেশ ইউরোপিয়ান ইউনিয়নের, যদিও ইংল্যান্ড কনজারভেটিভ থেকে ডেমোক্রেটিকতে চলে গেছে, স্পেনে, অন্য অন্য জায়গায় আমরা এই ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। এখন মজাটা মানে যেটা হাসান ফেরদৌস সাহেব সুন্দরভাবে মানে হালকাভাবে কিন্তু খুব একটা সুন্দর উত্তর দিয়েছেন যে ট্রাম্প কে, ট্রাম্প কি, ট্রাম্পের ভবিষ্যৎ কি, ট্রাম্পের যে স্ট্র্যাটেজি এবং পলিসি এবং তার যে বিশ্বাস তার উপরে মানে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকান লিডারদের লিডারশিপটা সারা পৃথিবীকে কন্ট্রোল করে, ডিরেকশন দেয়। এবং ট্রাম্প আগামী 4 বছর কি দেবে, যেটা উনি অনেক চেষ্টা করেও গত এর আগের 4 বছরে কিছুই করতে পারেননি। এই 4 বছরে উনি যেগুলো করতে পারেননি সেগুলো করার চেষ্টা করেন। ওনার দুটো ফ্যাক্টর ওনার পার্সোনালিটিতে, একটা হচ্ছে হাসান ফেরদৌস যেটা বলেছেন যে সুন্দর এবং অন্য সাথে কম্পিটিশন, ব্যক্তিগত পার্সোনাল, খুব ব্যক্তিগত পার্সোনালিটি। উনি একজন নার্সিসিস্ট, সেলফ লাভার, উনি নিজেকে অত্যন্ত ভালোবাসেন এবং সারা পৃথিবী তার চারদিকে ঘুরুক এটা হচ্ছে তার প্রি সেন্টার পয়েন্ট থাকে। এটা হচ্ছে তার পার্সোনালিটি মানে পোর্টফোলিও হিসেবে বলা যায়। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার উপর, এটা একটা উনি যে একটা মেন্টাল ডিসঅর্ডারের ভেতরে না, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হি নিডস ট্রিটমেন্ট। He doesn't believe so. তো এখানে যেটা আমরা দেখছি ওনার ইমেজ, ওনার রেপুটেশন, সেলফ লাভ এবং নার্সিসিস্ট যে পার্সোনালিটি, এটা একটা। এটার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে মানি, পয়সা, টাকা, কন্ট্রোল। অন্যরা কন্ট্রোল করে রাজনৈতিকভাবে, পলিটিক্যালি, অন্যভাবে, উনি কন্ট্রোল করেন অর্থনৈতিক। এটা তার কন্ট্রোলের টেকনিক এবং সে বেআইনি ভাবে বহু কিছু করে তবুও তারা কন্ট্রোল করতে চায়। এটা তার ফ্যামিলিতে আছে। তার বাবাকে যদি দেখেন, তার বাবা কিন্তু কু ক্লাক্স ক্ল্যানের মিটিং এ গিয়ে অ্যারেস্ট হয়েছিলেন। ওনার বাবা কিন্তু কুইন্সের নিউ ইয়র্কের এবং ইসের যে রিয়েল এস্টেট গুলো প্রায় 60-70-80% এক সময় ওন করতেন। হাজার হাজার অ্যাপার্টমেন্ট উনি তৈরি করেছেন এবং রিয়েল এস্টেট করেছেন ওনার বাবার কথা। সেই একই রকম ভাবে অর্থনৈতিক এবং ইমেজ এবং রেপুটেশন, এই দুটো ফ্যাক্টর দিয়ে উনি তার সম্পূর্ণভাবে কন্ট্রোল করার চেষ্টা করেন। এবং কন্ট্রোল হচ্ছে তার একটা বেসিক ফান্ডামেন্টাল পার্সোনালিটি ক্যারেক্টার, যেটা আমরা ডেমোক্রেটদের ভেতরে, অন্যদের ভেতরে ওইভাবে দেখি। যেমন বাইডেনের কথা যদি বলেন, বাইডেন তো ক্যান্ডিডেট হয়নি। এখানে যদি ট্রাম্প থাকতো সেখানে ক্যান্ডিডেট হতে বাধ্য হতো ট্রাম্প, মানে বাধ্য করতো ট্রাম্প তাকে নিজের পার্সোনালিটি ইনফ্লুয়েন্স করে সমস্ত রাজনৈতিক অর্থনৈতিক ভাবে। ধন্যবাদ। আমি হাসান ফেরদৌস আপনার কাছে পুনরায় ফিরত আসবো। ইন অল সিরিয়াসনেস, আমরা জানি যে জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন, কিন্তু আসলে কেন করতে হলো তাকে পদক্ষেপ,
এটি একটি বড় প্রশ্ন অনেকের মনে। আরেকটি ব্যাপার হচ্ছে যে ইউরোপ, আমেরিকা আর ক্যানাডা নিয়ে আমরা যে আলাপ করছি, এটির মধ্যে একটি বড় ব্যাপার সেটি হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশগুলো কিন্তু একটি সিস্টেমের মধ্যে বেড়ে উঠেছে, নিজেদের মধ্যে সমঝোতায়। কিন্তু সেটি আমরা এখন দেখছি সেখানে ফাটল দেখা দিচ্ছে, বা অনেকেই তাই মনে করছেন। এটি আপনি কেমনভাবে দেখেন? এবং এটি কি আসলে এই যে বিভিন্ন জায়গায় ফার রাইট মাথা চাড়া দিয়ে উঠছে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ এখানে প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছেন, এটি আসলে কি মানে ডেমোক্রেসির পরাজয় নাকি নাকি সিস্টেম ফেলিওর? এটি কিভাবে দেখেন আপনি? হাবিব ভাই, ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে যে ইতিহাসে বিভিন্ন পর্যায়ে ফার রাইট মুভমেন্ট রাইজ করে। আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে দেখেছি ইতালিতে, আমরা দেখেছি জার্মানিতে ফার রাইট মানে ফ্যাসিজম, নাৎসিজম গ্রো করছে। তার এখন এটা কেন ফিরে আসছে, তার দুটো খুব স্পষ্ট কারণ আছে। একটা হচ্ছে ফেলিয়ার অফ দি ওল্ড লিবারাল সিস্টেম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা মূলত একটা লিবারাল অর্ডার পেয়েছি, আমরা লিবারাল গ্লোবাল অর্ডার। অর্ডারের মূল কথা হচ্ছে যে ইউজ দ্য গভর্নমেন্ট টু হেল্প ইউর পিপল। সরকারকে ব্যবহার, রাষ্ট্রকে ব্যবহার করো। রাষ্ট্রকে ব্যবহার করে আমরা কি করি? আমরা গরিবদের জন্য শিক্ষা দেই, স্বাস্থ্য দেই, ফুড স্ট্যাম্প দেই। সরকারকে ব্যবহার করে সমাজের সবচেয়ে দুর্বল, এটা মূলত ডেমোক্রেটিক এবং লিবারাল ভ্যালুস। কিন্তু এর একটা ব্যাকল্যাশ হয়েছে, বিশেষ করে গত 15-20 বছরে দুটো ঘটনা ঘটেছে। এক হচ্ছে যে এই সমস্ত সরকার পারছে না ডেলিভারি করতে, যারা যে প্রমিস তারা করেছে, যে কথা তারা বলেছে এই করবো, আমরা ডেলিভারি করতে পারছে না। আমেরিকা যেমন, কেন আমেরিকান সাধারণ শ্রমিকরা, কেন আফ্রিকান আমেরিকান, লাতিনোরা প্রত্যাখ্যান করলো ডেমোক্রেটিক পার্টিকে এবং এমব্রেস করলো ডোনাল্ড ট্রাম্পকে? তার প্রাইমারি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। সবকিছুর দাম বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়া মানে আপনি যদি গরিব হন, বর্গ করে ভিন্ন কথা, গরিব হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন। দোষটা পড়ছে কার? ক্ষমতায় যে আছে, এটা একটা ব্যাপার। 2 নম্বর সবচেয়ে প্রধান কারণ, স্পেশালি ইন ওয়েস্ট ইউরোপ, ইমিগ্রেশন। ইমিগ্রেশন একটা ব্যাকল্যাশ তৈরি করেছে, যে হাজার হাজার লোক মধ্যপ্রাচ্য থেকে, আফ্রিকা থেকে, এশিয়া থেকে ভিড় জমাচ্ছেন। এই সমস্ত দেশের মানুষরা তাকে থ্রেট মনে করছে। থ্রেটটা দুরকম। একটা হচ্ছে যে আমার ইকোনমি তুমি ইনভেট করছো। আমার ইনভেট করার মানেটা কি? আমার তো লিমিটেড রিসোর্সেস, তুমি নাক গলাচ্ছ। আমরা নিউ ইয়র্কে দেখি, আমরা আমাদের বাংলাদেশি বন্ধুরা কি বলে যে আমারই চাকরি নেই, তুমি আবার আসছো বাংলাদেশ থেকে। বলে এটা একটা বই। তার চেয়েও বড় কারণ হচ্ছে যে আমি মনে করছি যে আমার সংস্কৃতি আছে তুমি পলিউট করে দিচ্ছ। তুমি একজন আরব বা মুসলমান, আমি একজন ক্যাথলিক খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, তুমি এসে তোমার কালচারটা আমাকে ইম্পোজ করছো। বলে আমি যে ছিলাম ক্রিশ্চিয়ান ছিলাম, আমি যে আমার সংস্কৃতি নিয়ে বড় হচ্ছিলাম, তুমি হঠাৎ করে বাইরে থেকে এসে আমার সংস্কৃতি ইনভেট করছো। কারণ আমেরিকা কি দেখছি আমরা? মিক্স ফ্যামিলিজ। আমার ফ্যামিলির মধ্যে আমি সাদা মানুষ, তুমি কালো মানুষ ঢুকে পড়ছো। আমেরিকা ক্রমান্বয়ে একটা মিক্সড, রেশিয়ালি মিক্সড কান্ট্রিতে পরিণত হচ্ছে, যা কিন্তু সাদাদের একদম পছন্দ নয়। এটা হাঙ্গেরিতেও, বিলেতে ঘটনা কেন ঘটলো? বিলেতের প্রধান কারণ কেন ফেল করলো? ব্রেক্সিটটা কি জিনিস? ব্রেক্সিট ইজ এ রেসপন্স টু ইমিগ্রেশন, চ্যালেঞ্জেস পোজড বাই ইমিগ্রেশন। এই তো দুটো কারণ। এক, লিবারালিজমের ফেলিয়ারটা, লিবারালিজমের সিস্টেম হ্যাজ ফেইলড। ইনফ্যাক্ট গত সপ্তাহে পুরি জাকারিয়া, বিখ্যাত সাংবাদিক, চমৎকার লিখেছেন ওয়াশিংটন পোস্টে যে এটা কিন্তু বামপন্থারও একটা ফেলিয়ার, লেফটেরও ফেলিয়ার। গ্লোবালি দেখতে পাচ্ছি আমরা লেফট রিট্রিট করছে, দু একটি ব্যতিক্রম ছাড়া। চিলি মেবি গুড এক্সাম্পল। বাড়ির পাশে আর্জেন্টিনা, লোকের আর্জেন্টিনা হচ্ছে কি এক্সাক্ট ট্রাম্প সাহেবের কপি। তিনি 60% স্ল্যাশ করেছেন, 60% সরকারকে স্ল্যাশ করেছেন, নিয়ে তার পপুলারিটি এই মুহূর্তে অলমোস্ট 60%। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি ইলন মাস্ক সাহেব ক্ষমতায় আসেন অ্যাজ হেড অফ দ্য নিউ ডিপার্টমেন্ট কল, কি নাম দিয়েছে? ডোজ, ডিপার্টমেন্ট অফ এফিসিয়েন্সি। কেমন? তিনি বলছেন তিনি $1 ট্রিলিয়ন বাজেট থেকে কমাবেন। হোয়াট ইজ $1 ট্রিলিয়ন? কোত্থেকে টাকাটা কাটবেন? কোত্থেকে? মেডিকেয়ার এন্ড সোশ্যাল সিকিউরিটি। আমাদের কিন্তু সবই ম্যান্ডেটে। 1 পয়সা আপনি হাত দিতে পারবেন না ডিফেন্সে। অবশ্যই টাকাটা যাবে কোথায়? ওই যে গরিবরা পায় স্ট্যাম্প, ফুড স্ট্যাম্প, গরিবরা পায় স্কুলে লাঞ্চ, সব বন্ধ হয়ে যাবে। তারা এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ করে দিয়ে যাচ্ছে। জি, কেমন? তার মানে অর্ডারটা নতুন করে বদলাবে, বাট এটা কিন্তু লাস্টিং কোন একটা ব্যাপার নয়, এটা ফেজ মাত্র।
ওকে, এই ফেসটা আমি 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 এই কথাটা এই কথাটা ঠিক আছে, কিন্তু আপনি শেষ করুন। আমি একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে পড়ে গেছে, শেষ করুন। আমি তার আগে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, যে ঠাট্টা করে বলছি বটে ট্রাম্পের এই ফরেন পলিসি নিয়ে, কিন্তু আসল ব্যাপারটাই বলা হয় না। এই যে তার যে সমর্থক, তারা খুব পছন্দ করে। একটা কোট আমার সামনে আছে বলে পড়ছি আমি, নাম শুনেছেন তো, চার্লি কার্ক খুব নাম করা পডকাস্টার। তিনি বলছেন, যখন তিনি শুনেছেন যে ট্রাম্প সাহেব কানাডা দখল করবেন, পানামা দখল, উনি বলছেন কি, ফাইনালি we have a president who is proposing a masculine foreign policy. Yeah, পুরুষ সুলভ, yeah. প্রকৃত পুরুষ সুলভ বৈদেশিক নীতি। America loves guns. Americans are loving it. Yes. MAGA crowd are loving Yeah. it. Masculine. ফলে ট্রাম্প সাহেব বোকা নন, নির্বোধ নন। তার লক্ষ্য তার নিজের কনস্টিটিউয়েন্সি, তার মাগা, and they love ওকে, it. খুব ভালো কথা। আপনি অনেকবার বলেছেন, আজকে যে কথা আমি শফিকুর রহমান মাথা নাড়ছিলেন, কারণ উনিও একমত পোষণ করছেন আপনার সাথে, আমিও একমত পোষণ করি। কিন্তু একটি প্রশ্ন আছে আমার কাছে, প্রশ্নটা দুজনের কাছে থাকবে, আপনার কিভাবে উত্তর দেন সেটা আমি জানতে চাই, কারণ মানুষ জানতে চায়। ঠিক আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে আমি ধরে নিলাম যে হুমকি ধামকি দিচ্ছে, এটা একটা মাস্কিউলিন ব্যাপার, আমেরিকান কালচার, ইট ইজ এ মাস্ট্যাং হর্স অ্যান্ড গানস। I understand. ঠিক আছে, খুব ভালো কথা। And Marlboro cigarettes. I mean, you get the point. What I'm saying is, আপনি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এইসব ধাপ্পাবাজি করে পার পেয়ে গেলেন, ধুমকি ধামকি দিয়ে মানুষকে বশতে আনলেন, কিন্তু আপনি যে ক্যাবিনেট গড়ছেন, আপনার এডুকেশন মিনিস্টার হচ্ছে রেসলিং ফেডারেশনের সভাপতির মেয়ে, যে রেসলিংয়ের সাথেই জড়িত ছিল। আপনার মিলিটারি রান করবে ফক্স টিভির একজন কমেন্টেটর, ইভেন তো সে আর্মিতে ছিল। Do you not find this very strange and a way to fail? শফিকুর রহমান, প্রথমে আপনি বলুন, তারপর আমি শুনবো হাসান ফেরদৌসের কাছ থেকে। এখানে ব্যাপারটা হচ্ছে যে তারা ডিপার্টমেন্টাল লিডার, কিন্তু আমেরিকার স্ট্র্যাটেজি এবং পলিসি কিন্তু ওখান থেকে হয় না, বেশিরভাগই হয় তারা অর্গানাইজ করে, তারা বিভিন্ন রকম ভাবে লিডারশিপ দেয়, কিন্তু বিউরোক্রেসি এবং যে এখানকার থিঙ্ক ট্যাঙ্ক গুলো রয়েছে, এই থিঙ্ক ট্যাঙ্ক গুলো তাদের আইডিয়াস গুলো দেয়, এবং বিউরোক্রেসি সেক্রেটারি অফ স্টেট এবং সেক্রেটারি অফ ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, ডেপুটি সেক্রেটারি অফ ডিফেন্স, তারপরে যে অন্যরা রয়েছে, তারা কিন্তু ওগুলো 100% অ্যানালাইসিস করে তার পক্ষে বিপক্ষে বিভিন্ন ভাবে জিনিস দেখে তারপরে সিদ্ধান্তে যায়। ওকে, এখন তার সাথে সাথে প্রেসিডেন্টের একটা অ্যাপ্রুভাল প্রত্যেকটা জিনিসের ভেতরে থাকে। এখন সেখানে গিয়ে তারা যে কোথায় যাবে, এদের জন্য আমি খুব একটা অস্থির হচ্ছি না। এরা কিছুই করবে না, এরা বেতন নেবে আর ঘুরবে বেড়াবে, কি করবে। কিন্তু আমেরিকান স্ট্র্যাটেজিক পলিসি যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো রয়েছে, এবং তার পিছনে আপনি যদি দেখেন যে ওর বেশ কিছু অ্যাডভাইজার রয়েছে, যেমন আপনার ইমিগ্রেশন একজন রয়েছে, ডিফেন্স একজন রয়েছে, যারা সামনে এখনো আসছে না, তারা কিন্তু বড় রকম ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। আমি আপনার কথা ধরে নিলাম, ঠিক আছে, আমি একটু আশ্বস্ত হওয়ার ব্যাপার স্যাপার চিন্তা করছি, কিন্তু আশ্বস্ত হতে পারছি না, কারণ এই যে থিঙ্ক ট্যাঙ্ক কথাটি আপনি বলছেন, এই রিপাবলিকান পার্টির থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে হেরিটেজ ফাউন্ডেশন, প্রজেক্ট 2025, এখানেই হচ্ছে সমূহ বিপদের সম্ভাবনা, এখানেই আমি স্বস্তি নিতে পারি না। বলুন। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা 2 বছরে, এটা যে পলিসি গুলো হবে, মিড টার্ম ইলেকশনে আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আই হোপ সো। যখনই এক্সট্রিম একটা ফর্মে যাবে, এরা যখন একটা এক্সট্রিম কোন স্ট্র্যাটেজিতে যাবে, তখন আমেরিকার ভোটারদের যে ব্যালেন্স করার যে একটা জন্মগত অধিকার, ব্যালেন্স করার একটা যে কালচারাল সোশ্যাল, যে আমরা কোনো একেবারে বাঁদিকে যাব না, একেবারে ডান দিকে যাব না, একটা মডারেট, এই রিপাবলিকান পার্টির ভেতরে একটা মডারেট গ্রুপ এগিয়ে আসবে, এবং তারা, যেটা আমরা ডেমোক্রেটিক পার্টির ভেতরে দেখেছি অন্যান্য জায়গায়, যে পরিবর্তনগুলো হবে বলে আমার মনে হয়। সমস্যা হচ্ছে there is not much alternative with the Democratic Party. হাসান ফেরদৌস, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলে নিন। আমি কয়েকটা কথা বলি, হচ্ছে যে আমি আপনার সঙ্গে একমত। আমি রিয়েলি ওয়ারিড। আই টেল ইউ ওয়াই।
প্রথম টার্মে আপনি লক্ষ্য করে দেখবেন ট্রাম্প সাহেব এমন সব লোকদের নিয়েছিলেন যাদেরকে আমরা বলি অ্যাডাল্টস ইন দ্য রুম, ইয়া সিজন ডিপ্লোম্যাটস, সিজন জেনারেলস, সিজন পলিটিশিয়ান, যারা ট্রাম্পকে থামাতে পারত। আপনি জানেন ট্রাম্প সাহেব মেক্সিকো ইনভেট করার প্ল্যান করেছিলেন, ইয়া ইয়া পারেননি মূলত ওই অ্যাডাল্টস ইন দ্য রুমের জন্য। কিন্তু এই সেকেন্ড টার্মে কোনো অ্যাডাল্টস রুমে নেই। ট্রাম্প সাহেব যা খুশি করতে পারেন, এন্ড ইট ইজ এক্সট্রিমলি ওয়ারিং। আর একটা কথা বলি আপনাকে, আপনি শুরু করেছিলেন যে ট্রাম্প সাহেব থ্রেট করছেন কাকে? ডেনমার্ককে। ডেনমার্ক ইজ এ নেটো মেম্বার। অফ কোর্স এবং সেকেন্ড ওয়ার্ল্ড পরে আমেরিকান ফরেন পলিসির একটা বেডরক হচ্ছে যে নেটো অ্যালায়েন্সটা কি? যে আমরা মূলত কমিউনিজমকে ঠেকাবো নিজেদের মধ্যে একসাথে কাজ করে। একজন আক্রান্ত হলে সবাই তাকে আমরা হেল্প করব। হ্যাঁ, আর্টিকেল 5 এখন আমি থ্রেট করছি, আমি নেটো মেম্বার, আর এক নেটো মেম্বার, স্ট্রিম। ট্রাম্প সাহেব হচ্ছে গিয়ে সেই 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 বলি এনে চায়না সব তিনি যা খুশি করে বেড়াবেন, করতে পারেন। জি ভয়টা কিন্তু আছে। আরেকটা ভয় বিশেষ করছি আমি, তা হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছি আমরা, যার কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক আইন ব্যবস্থা, ইন্টারন্যাশনাল অর্ডার অফ ল, ইয়া যার কেন্দ্র জাতিসংঘ, তাকে ভেঙে ফেলছি আমরা, তাকে ছুঁড়ে ফেলছি আমরা। 17 সালে যখন ট্রাম্প সাহেব প্রথম জাতিসংঘে আসেন, তার ভাবনা কিছু জানেন? তিনি বলছেন মেম্বারদের দিক তাকিয়ে, ভাই আই ওনলি কেয়ার অ্যাবাউট মাইসেলফ। জাতিসংঘে সারা পৃথিবী এখানে জড়ো হয়েছে, তিনি বলছেন আই কেয়ার ওনলি অ্যাবাউট মাই কান্ট্রি, অ্যাবাউট আমেরিকা, এন্ড ইউ বেটার গো ব্যাক টু ইউর কান্ট্রি এন্ড কেয়ার অ্যাবাউট ইউর কান্ট্রিজ। আমাদের কনসেপ্ট কি ছিল? গ্লোবালিজম। সবাই আমরা আসো, ইটস লাইক এ স্মল ভিলেজ, আমরা একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের কমন প্রবলেম সলভ করব। ট্রাম্প সাহেব বলছেন না, আমি আমারটা হ্যান্ডেল করব, তুমি তোমারটা করো। তার মানে একটি গ্লোবাল অর্ডার তৈরি করেছি আমরা, তাকে তিনি ভেঙে ফেলছেন। আর আরেকটা ভয় হচ্ছে, আমি ঠাট্টা করেছি আগে, কিন্তু রিয়েল ভয় হচ্ছে যে যেই নতুন অর্ডারের ব্যবস্থা তিনি করতে যাচ্ছেন, এবং তিনি করতেও পারেন, কিন্তু কারণ তিনি খুব পাওয়ারফুল, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল লোক তিনি। লাইক ইট অর নট, ইতিহাসে এত পাওয়ারফুল লোক কখনো কেউ দেখেনি, কারণ তিনি সবচেয়ে স্ট্রংগেস্ট ইকোনমির উত্তরাধিকারী, স্ট্রংগেস্ট মিলিটারির উত্তরাধিকারী। যা খুশি তিনি করতে পারেন ইফ হি ওয়ান্টস। এবং তার মানে এই যে অর্ডার তৈরি করেছি আমরা, অর্ডারটাকে তিনি ডিসঅর্ডারে পরিণত করতে পারে। দ্যাটস দ্য ফিয়ার। সবচেয়ে বড় ক্ষতি হবে নেটো অ্যালায়েন্সের। এই যে পুতিন সাহেব, আপনি শুরু করেছিলেন কোথায় বলা, যুদ্ধ শান্তি আসছে ইউক্রেনে, তার শর্তে, এক টার্মস গিভেন বাই পুতিন, এই শর্ত ট্রাম্প মেনে নিচ্ছেন, যে শর্তগুলি যাবে ইউক্রেনের বিরুদ্ধে। তার মানে সেই অর্ডারটাই এস্টাবলিশ হবে, যে অর্ডারটা ট্রাম্প অ্যাপ্রুভ করছেন, এবং অনেক সময় আমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। জি ধন্যবাদ। খুবই ভয়ের কথা। শফিকুর রহমান বলুন। এখানে কংগ্রেসকে আপনি বাদ দিয়ে যাচ্ছেন। কংগ্রেস যদিও মানে কংগ্রেস এবং এখানে যে তিনটে ব্রাঞ্চ রয়েছে, এটা একটা ব্যালেন্স আমেরিকার ভবিষ্যতের সেন্স অফ ডিরেকশন ডিকটেট করে। কাজী এখানে যে কংগ্রেসের আপনি দেখবেন এই সেনেটরদের ভেতরে অনেকে ট্রাম্পের বিরুদ্ধে চলে যাবে যখন এইগুলো সে করতে যাবে, আইন করে যদি করতে হয়। সে যদি নিজের কন্ট্রোলে করে, প্রেসিডেন্সিয়াল ডিক্রি করে সেটা অন্য কথা, কিছু কিছু করতে পারবে, কিন্তু সবকিছু সে কিছুই করতে পারবে না ওইভাবে কংগ্রেসের অ্যাপ্রুভাল ছাড়া, সেনেটের অ্যাপ্রুভাল ছাড়া। এখন কংগ্রেস তো মাত্র 1-2 ভোটের এগিয়ে আছে। যে কোনো সময় 3-5 জন কনজারভেটিভ ভোটার, রিপাবলিকান ভোটার ডেমোক্রেটদের পক্ষে চলে যাবে স্পিকার। এই যে জনসন হয়েছে, অনেক ব্যালেন্স, কিন্তু আপনি যদি তার 3-4 বছর দেখেন, বেশ ব্যালেন্স হিসেবে এসে প্রসেসগুলো করেছে। কাজে আমার কাছে যেটা হয় সেটা হচ্ছে যে ও নিজে ডিক্রি করে কিছু কিছু আইন কানুন, যেমন ইমিগ্রেশনে কিছু করতে পারবে, কিন্তু যদি গ্রিনল্যান্ড যায়, কানাডার কথা বলে, এগুলো করতে তার আইন লাগবে। এটা করতে সে সহজে পারবে না। আমি যেটা নিজে দেখছি যে কানাডা আর গ্রিনল্যান্ড ইজ ইম্পসিবল ম্যাটার। পানামা সম্পর্কে হয়তো কিছুটা এগিয়ে যাবে সে, কারণ ওটায় অনেক সাপোর্ট থাকবে বলে আমার মনে হয় আমেরিকানদের ভেতরে এবং ভোটারদের ভেতরে পানামা সম্পর্কে। Let's hope.
That's the only thing we can think. জি। Okay, ঠিক আছে। জি। আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করে বাংলাদেশ প্রসঙ্গে আসবো। হাসান ফেরদৌস, আপনার কাছে প্রথমে আছি। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এবং অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছেন তারা যেভাবে নির্বাচনটি সাজাচ্ছেন, প্রথমে লোকাল, তারপরে এই, তারপরে সেই, এটির অর্থ কি, এটি যদি একটু বুঝিয়ে বলুন। এবং এই যে নির্বাচন ব্যবস্থার কথা তারা বলছেন, বিএনপি কিন্তু সেটি মানছে না, কারণ তারা এই সরকারের অধীনস্থে কোনো নির্বাচন নিতে আগ্রহী নন। এটি একটি ব্যাপার। সো এই নির্বাচনের ব্যাপারটি বিএনপি সেটি মানছে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির একটি দ্বন্দ্ব প্রতীয়মান হচ্ছে। হাউ ডু ইউ সি দিস? আমি ভাই এটাকে আমরা বলতে পারি ডেমোক্রেসি ইন অ্যাকশন। ডেমোক্রেসি কখনোই কিন্তু একটা মত থাকে না, অনেক মত। এই আমেরিকাতে একটু আগে শফিক ভাই বলছিলেন, ট্রাম্প সাহেব বলছেন এক কথা, কংগ্রেস বলছে আর এক কথা। কন্ট্রোভার্সি অ্যান্ড ডিফারেন্সেস, এটা ডেমোক্রেসির অংশ একটা। এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার তিনটি মূল শক্তি: ইউনূস সরকার, ছাত্ররা, সামরিক বাহিনীরা। এর বাইরে হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টিরা। পলিটিক্যাল পার্টিরা এখনো কিন্তু কেন্দ্রীয় শক্তি ওঠেনি। তিনটি প্লাস চারটি। আমাদের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে ইউনূস সরকার। তার মূল কারণ এদের কোনো ম্যান্ডেট নেই, এরা নির্বাচিত সরকার নন, এদেরকে ধরে বসে বসিয়ে দেওয়া হয়েছে ক্ষমতায় এবং এরা কেউ কোনো আগ্রহীও নন থাকতে ক্ষমতায়। ৮০-৮২ বছর বয়স, এখন তারা নাতিপুতি নিয়ে খেলাধুলা করবেন, তারা রাত জেগে পলিটিক্স করতে হচ্ছে। দে ডোন্ট ওয়ান্ট ইট। এবং সেই কারণে দেখবেন সিদ্ধান্ত গ্রহণ করতে তারা খুব দ্বিধায় ভুগছে। এই অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি? আমি কিন্তু মনে করি যে একটি প্রসেস শুরু হয়েছে এবং সেই প্রসেসটাই চলবে। অর্থাৎ কি, যে এবছরের শেষ নাগাদ ডিসেম্বরে অথবা বড়জোর আগামী বছর জুনের মধ্যে নির্বাচন শেষ হবে। সরকার বলছে, এবং সরকার ইজ রাইট, তোমরা মানে পলিটিক্যাল পার্টিরা যদি সংস্কার না চাও, বড় সংস্কার না চাও, আমি সিম্পলি ইলেকশন কমিশন সংস্কার করে নির্বাচন করে দেবো। আজ সংস্কার তোমরা চাও, বড় রকম সংস্কার চাও বিভিন্ন ক্ষেত্রে, 6টা কমিশন করে দিয়েছি আমি। ইফ ইউ ওয়ান্ট রিফর্ম, মেজর রিফর্মস, সেক্ষেত্রে আই নিড মোর টাইম। তোমরা কোনটা চাও? আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলি বলবে আমরা চাই নির্বাচন এখন হোক। এখন বাস্তবতা কি, আপনাকে সহজ করে বুঝিয়ে বলি আমি। বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচন আগামীকাল ঘটে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি ক্ষমতায় আসতে পারে মানে মোর দেন 50% সম্ভাবনা আছে বিএনপি ক্ষমতায় আসার, এবং এটা বাকি পলিটিক্যাল গ্রুপসগুলি ভালো করে জানে। সো হোয়াট দে ওয়ান্ট মোর টাইম টু অর্গানাইজ দেমসেলভস। বিএনপি তৈরি আছে, বিএনপি রেডি, জামাত রেডি নয়, অন্যান্য দল রেডি নয়, ছাত্ররা তো নয়। ছাত্ররা কি সমস্যা হচ্ছে কোথায়? ছাত্ররা বললো কি, ভাবলো কি, দেখলো কি, বিপ্লব করলাম আমরা, কিন্তু আমরা তো ক্ষমতা কেন্দ্রে নেই। আমার দুজন লোক সেখানে আছে বটে, কিন্তু আমি তো রোল প্লে করছি না। আই এম নট ডিসাইডিং। ডিসাইড করছে কে? ইউনূস সাহেব, তার সঙ্গে আরো 5টা পুরো মানুষ। হোয়াট দে ওয়ান্ট এ স্লাইস অফ দ্য পাই। তারও একটা স্লাইস চাই। বলে এখন তারা কি করছে? আমি ফ্র্যাঙ্কলি বলি, খাসা তারা করছে মূলত সামরিক বাহিনীর সাহায্য নিয়ে এবং প্রবলি জামাতের সাহায্য নিয়ে একটা প্যারালাল পলিটিক্যাল পার্টি তারা প্লট করতে যাচ্ছে। জনশক্তি নাম দিয়ে শুনতে পাচ্ছি আমরা। কেন? কারণ তারা আমার মনে করছে নির্বাচন তো হবেই, ইনএভিটেবল, এটা তো অনন্তকাল থাকবে না। যদি নির্বাচন হয়, আমি যাব কোথায়? আমার তো কোনো জায়গা থাকবে না। ফলে আই নিড এ প্লেস, আই নিড একটা প্লেস হোল্ডার দরকার আমার। পলিটিক্যাল পার্টি করব, নির্বাচন করব, এবং আমি ক্ষমতার অংশীদার হব। মেবি ইন 5 years টাইম আই উইল বি স্ট্রং এনাফ টু ক্লেম পাওয়ার। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আগামীকাল নির্বাচন হয়, ডিসেম্বরের নির্বাচন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা 5টা সিটও পাবে না। নির্বাচন কারা করতে পারে? একটা দল দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিনের শ্রম, মেধা এবং তার যার এলাকায় যে কাজ করে। আমি আপনাকে ভোট দেবো কেন? আপনি কে ভাই আমার এলাকায়? আপনি ঢাকায় বসে স্লোগান দিচ্ছেন, ফাইন, কিন্তু আপনি আমার জন্য কিছু করেননি। কিন্তু পাশাপাশি মজিদ মিয়া লাস্ট 30 years ধরে কাজ করছে, আমি তাকে ভোট দেবো, আপনাকে নয়। ফলে ইন অ্যাডভান্স আপনাকে বলে দিচ্ছি, নির্বাচন ঘটে, বিএনপি ক্ষমতায় আসবে, জামাত সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হবে, এবং ছাত্ররা মেবি 2-3টে সিট, বড় যে 5টা সিট পাবে, এর বেশি কিন্তু নয়। কিন্তু এই প্রসেসটা শুরু হয়ে গেছে, এটা ইউ ক্যান্ট স্টপ ইট আনলেস ইন্টারভিন ফর সাম আদার রিজন। এই প্রসেস শুরু হয়ে গেছে।
ওকে, শফিকুর রহমান, আপনি হাত তুলছিলেন, আপনি যোগ করতে পারবেন, কিন্তু আপনার একটি প্রশ্ন দিয়ে দিই আপনাকে। হ্যাঁ, এই যে স্টুডেন্টরা এখন অ্যাপারেন্ট একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে মানে উপদেষ্টা সরকারের সাথে, তা এই বিভিন্ন স্টেটমেন্টের কথা বলছেন, তারা ডায়ালগের কথা বলছেন, তারা এখন পার্টি ফর্মের কথা বলছেন। এই তারা যে স্টেটমেন্ট দেবে, কে লিখবে? তারা লিখবে না সরকার লিখবে? কে লিখবে? কারা এটি করবে? কি মনে করেন আপনি? আমি ছাত্রদের ব্যাপারটা একটু পরে আসি। আমি অ্যাড করতে চাচ্ছি যেটা হাসান ফেরদৌস সুন্দরভাবে বলেছেন। বিএনপির যে এখন সিচুয়েশন দাঁড়াচ্ছে, এই 1-2-3 বছরের ভেতরে যদি ইলেকশন না হয়, তাহলে বিএনপির ডিসঅর্গানাইজ হয়ে যাবে আবার, এবং তার আর সামর্থ্য শক্তি থাকবে না। তখন লোকাল লেভেলে, আমি লোকাল লেভেলের ইলেকশনটাকে ইম্পর্টেন্ট মনে করছি। এই জন্য এটার থেকে বোঝা যাবে যে বাংলাদেশের এখন কোন অবস্থায় রয়েছে। এরা কি বিএনপির পক্ষে, অর্থাৎ নতুন স্বাধীনতা নতুন, নাকি পুরনো স্ট্রাকচার, পুরনো মানসিকতা, পুরনো অর্থনৈতিক সামাজিক অবস্থায় রয়েছে, যা যেখানে ভারতের একটা বড় রকম ইনফ্লুয়েন্স রয়েছে। এই লোকাল লেভেলের ইলেকশনটা একটা পরিষ্কার ছবি দেবে, পিকচার দেবে আপনাকে, যদি ওরা করতে পারে। হবে কিনা আমি এখনো জানি না, কারণ আমাদের প্রত্যেকটা স্টেপই একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন এর ভেতরে চলে যাচ্ছে। কাজে বিএনপি চাচ্ছে এখন অল্প সময়ের ভেতরে ইলেকশন করতে, যেন তারা শক্তিতে আসতে পারে। কিন্তু বিএনপি আরেকটা জিনিস যেটা বলেছে সাথে সাথে, সেটা হচ্ছে যে ন্যাশনাল গভর্নমেন্টের মতো একটা ফর্ম করার কথা বলেছে বারবার। এটা হচ্ছে যে বিএনপি ভালো করেই জানে যে অন্য শক্তি ছাড়া, অর্থাৎ আওয়ামী লীগের যে লোয়ার লেভেলের যে ক্যাডার রয়েছে তাদের সামর্থ্য মানে সাপোর্ট ছাড়া, এবং জামাতের যে সাপোর্ট রয়েছে এদের সাপোর্ট ছাড়া তারা সরকার বেশি দিন চলতে পারবে না। এই জন্য তারা একটা ন্যাশনাল গভর্নমেন্টের কথা বারবার বলছে, এবং যদি ওটা হয় একদিকে ভালো হবে আমাদের দেশের জন্য। এখন ছাত্রদের ব্যাপারটায় আমি আসি, একটু বলে শেষ করব যে ছাত্রদের কোনো বেস নেই, পাওয়ার বেস নেই। পাওয়ার বেস হচ্ছে মিলিটারি, অথবা এই বিএনপি, অথবা অন্য কেউ এরা লিডারশিপে নিয়ে আসে। ছাত্রদের ভেতরে আপনারা দেখেছেন গতকালকে মারামারি হয়েছে, এবং বিভিন্ন সময় এই বিভিন্ন গ্রুপের ছাত্রদের যারা সমন্বয় কমিটির সেন্ট্রাল বডির ভেতরে মারামারি হচ্ছে, বিভিন্ন রকম ওপিনিয়ন আসছে। এটা কোথায় যাবে, কি হবে? তারা কত আমাদের ৬২টা জেলায় ইউনিট করার চেষ্টা করছে। তারা একটা গ্রুপে গিয়ে অর্গানাইজ পলিটিক্যাল পার্টি হিসেবে চেষ্টা করার একটা আইডিয়া এসছে এক গ্রুপের ভেতরে। কিন্তু তাকে কে সাপোর্ট করবে? ব্যুরোক্রেসি করবে নাকি আর্মি করবে? আর্মি অথবা ব্যুরোক্রেসি যদি না করে, তাহলে অর্থাৎ তারা যদি সরকারি পলিটিক্যাল পার্টি না হয়, তাহলে তাদের কোনো পলিটিক্যাল বেস, যেটা আগে ছিল ইউনিভার্সিটির বেস, বিভিন্ন জায়গায় ছাত্র হিসেবে ওটা আর নেই। কাজে তারা খুব একটা এগোতে পারবে বলে আমার। ধন্যবাদ হাসান ফেরদৌস। একটি শেষ প্রশ্ন, আপনার হাতে সময় থাকবে 1 মিনিটের মতো। গত সপ্তাহে সরোয়ার্দী উদ্যান মিটিংয়ে সার্জিস, যিনি ওয়ান অফ দ্য স্টুডেন্ট লিডার, হ্যাঁ, উনি বলছেন যে যে রিয়েল পাওয়ার এই অভ্যুত্থানে, রেভলিউশনে ওয়াজ ছাত্র শিবির। অনেকেই সংশয় প্রকাশ করেছেন এই কথা শোনার পর। অনেকেই বলছেন যে এটি কি যে সামনের যে ভবিষ্যতে আমরা ডেমোক্রেসির দিকে যাচ্ছি, এটা কি আসলে সঠিক কথা কিনা, সন্দিহান হওয়ার কোনো ব্যাপার আছে কিনা? আমি ভাই সংশয় নয়, ভীত। আমি ভীত। যদি সত্যি এটা হয়ে থাকে, যদি সত্যি ছাত্র আন্দোলনের পেছনে প্রধান শক্তি হয়ে থাকে জামাত শিবির, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়। প্রমাণ আপনাকে দিচ্ছি আমি। যে আন্দোলনটা হলো, সে আন্দোলনের প্রধান শক্তি কাদের দেখেছি আমরা রাস্তায়? ছেলেদের এবং মেয়েদের। দেখেন আপনি, কোথায় মেয়েরা? ডিজাপিয়ার তারা কোথায় করলো? এই সার্জিস আলম তার ফেসবুকে বলছে মেয়েদেরকে শালীন পোশাক পরতে হবে। সে এখনই বলছে, এত উদ্ধত্ততা, সে বলছে মেয়েদের শালীন পোশাক। তার মানে আফগানিস্তানে আর কঠোর ভাষায় বলে, উনি একটু সফট ভাষায় বলছেন। আমরা যদি সত্যি সত্যি এই সার্জিসরাই ক্ষমতায় আসে, অথবা সত্যি সত্যি সার্জিসের মতো এই জামাতিরা ক্ষমতায় আসে, জামাতি বলা অন্যায় হচ্ছে, জামাতপন্থীরা যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা ক্রমান্বয়ে ওই দিকে ধাবিত হব।
যেটা সত্যি সত্যি বলছি আপনাকে আমি, আমাকে ভীত করে। বাংলাদেশে এই ঘটনাই ঘটতে যাচ্ছে যদি না আমরা রেজিস্ট করি। ছোট এক্সাম্পল শেষ করছি আমি, আপনাদের মনে আছে রেজিস্ট করাটা কেন জরুরি? রেজিস্ট করা, আপনাদের মনে আছে যে হঠাৎ করে জামাতি নেতা বলে বসলেন আমাদের জাতীয় সঙ্গীত বদলাতে হবে, মনে আছে আপনার? সোনার বাংলা চেঞ্জ করতে হবে বললেন তো, তখন আমরা কি করলাম? রেজ আওয়ার ভয়েস, আমরা রেজিস্ট করেছি। ফলটা কি হলো? এই তর্ক কিন্তু ইতিমধ্যে চাপা পড়ে গেছে। তার মানে আমি আপনাকে বলি, আপনার কথা ভিত্তিতে বলি আমি, সত্যি সত্যি কোনো একটা টেন্ডেন্সি গ্রো করে, এই মৌলবাদী টেন্ডেন্সি গ্রো করে, আপনার আমার কাজ হবে এটাকে প্রতিরোধ করা, প্রতিবাদ করা, এটাকে থামানো। আমাদের সময় শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটি বিষয় আমার ইচ্ছা ছিল কথা বলার, কিন্তু আসলে ভুলে গিয়েছিলাম। মানুষ মাত্রই ভুল, যে সেটা হচ্ছে মেজর ডালিমের যে বক্তব্যটা দেখলাম আমরা, সেটা নিয়ে একটু আলোচনা করা ছিল। অনেকেই, আমি পুরোটি শুনেছি 2 ঘন্টা সাম মিনিটস, কারণ ঐতিহাসিক তো আপনি অসঙ্গতি ধরতে পারবেন। তো আমার কাছে বেশ কিছু জায়গা অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে, বেশ কিছু কোয়েশ্চেন মার্ক আছে। হয়তো আগামী সপ্তাহে আমরা সেটি আলোচনা করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। আপনাদের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান। দর্শক আপনারা যারা আছেন, আশা করি আপনারাও ভালো থাকবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে আপনাদের মন্তব্য জানাবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।